আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের সাথে রয়েছি শরীফুল স্যার, ইউনিক টিচিং মেথডের পক্ষ থেকে। আজকে আমরা ক্লাস নিব বাংলাদেশ বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ পার্ট। আমি আপনাদের জন্য ৭০টি, এক কথায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭০টি এমসিকিউ আপনার জন্য তৈরি করেছি। এই ৭০টি এমসিকিউ আপনি যদি সলভ করতে পারেন তাহলে আমার বিশ্বাস প্রিয় শিক্ষার্থী, আপনাকে আর কোনো ধরনের কোনো বই, কোনো ধরনের কোনো নোট, কোনো ধরনের কোনো ক্লাস করা লাগবে না এমসিকিউর জন্য, দ্বিতীয় অধ্যায়ের জন্য। এতটুকু আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। ইউনিক টিচিং মেথডের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা শেষ পর্যন্ত যদি এই ক্লাসটি করতে পারেন তাহলে দ্বিতীয় অধ্যায়ে এমসিকিউতে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। তার পূর্বে আপনাদের যে আমি দুইটি ক্লাস দিয়েছি, দ্বিতীয় অধ্যায়ের পার্ট 1 এবং পার্ট 2, এই দুটো অধ্যায় যদি ক্লাস করেন তাহলে আপনার যে দ্বিতীয় অধ্যায়ে যে এমসিকিউগুলো রয়েছে প্রত্যেকটা এমসিকিউ ক্লাস আপনার কাছে ইজি মনে হবে, একেবারে পানি পানি যেটা বলে। আপনাদের জন্য আজকে আমি যত সুন্দর করে এমসিকিউ করেছি, একেবারে ৭০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ, মানে এর বাইরে কোনো প্রশ্ন করতে পারবে না কর্তৃপক্ষ, ওইভাবে আপনাদের আমি প্রশ্ন করেছি। একেবারে বইয়ের শুরু থেকে সিকোয়েন্স অনুযায়ী আপনাদের গুরুত্বপূর্ণ আমি এমসিকিউগুলো তৈরি করেছি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা তাহলে চলে যাই আমাদের দ্বিতীয় অধ্যায় বিজিএসের এমসিকিউ পর্ব। আমরা আজকে শুধুমাত্র এমসিকিউটা করেছি, আমরা বহুপদীটা আজকে দিনই, সেটা আরেকটা ক্লাসে বহুপদী থেকে কী কী প্রশ্ন হতে পারে, কীভাবে আসতে পারে সেটা আপনাদেরকে ইনশাআল্লাহ জানিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাই আমাদের স্লাইডে। প্রশ্ন করা আছে, ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন কখন? তার মানে আমরা এই প্রশ্নটা অনেকবারই শুনেছি, আমরা রাস্তাঘাটে শুনেছি, আমরা বিভিন্ন জায়গায় শুনেছি যে ইয়াহিয়া খান অধিবেশন কত তারিখে অধিবেশন আহ্বান করেছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের যে ইয়াহিয়া খান যে অধিবেশন আহ্বান করেছিল তা আমরা কত তারিখ বলেন তো? আমরা জানি যে ইয়াহিয়া খান অধিবেশন আহ্বান করেছিল কত তারিখ? ৩ মার্চ ১৯৭১ সালে। কত সালে বললাম? ৩ মার্চ ১৯৭১ সালে। এখানে আপনাদের যে প্রশ্নে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে যে আমাদের ইয়াহিয়া খান কত তারিখে অধিবেশন আহ্বান করেন। দেখা হচ্ছে প্রথমে ১ মার্চ, ২ মার্চ, ৩ মার্চ, ৭ মার্চ। তার মানে কি ১ মার্চে তো হবে না, কারণ ১ মার্চে অধিবেশন স্থগিত করেছিলেন। ২ মার্চে বাংলাদেশে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল এবং ২ মার্চে কি হয়েছিল আমরা দেখেছি, ২ মার্চে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেছিলেন তৎকালীন ডাকসু ভিপি আসম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলার সামনে। তারপরে ৭ই মার্চে আমরা জানি ঐতিহাসিক ভাষণ দিয়েছিল শেখ মুজিবুর রহমান। এখানে অ্যাবসলিউটলি অ্যান্সার হচ্ছে ৩ মার্চ। কত তারিখ বললাম বলেন তো? ৩ মার্চ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আপনাকে যদি প্রশ্ন করে ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন কত তারিখে? কত তারিখে বললাম আমরা? ৩ মার্চ ১৯০০। যেহেতু এখানে সাল নাই, তারিখ রয়েছে। কত তারিখে বললাম? ৩ মার্চ। প্রিয় শিক্ষার্থী, একটা এমসিকিউ আপনার কমপ্লিট। এইরকম আমরা গুরুত্বপূর্ণ ৭০টা এমসিকিউ আজকে সলভ করব। ৭০টা এমসিকিউ যদি আপনি সলভ করেন, আমি বিশ্বাস করি প্রিয় শিক্ষার্থী আপনারা বিশ্বাস রাখতে পারেন আমার প্রতি, এই ৭০টা এমসিকিউ করার পর আপনার আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। এবার আমরা যাই আমাদের যে দ্বিতীয় প্রশ্ন। তাহলে আমরা তো প্রথম প্রশ্ন উত্তর পেলাম যে ইয়াহিয়া খান জাতীয় পরিষদ অধিবেশন আহ্বান করেন কখন? কত তারিখ বললাম? ৩ মার্চ ১৯৭১ সালে। তারপর আমরা বলছি আমাদের প্রশ্ন হচ্ছে যে ইয়াহিয়া খান অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন কত তারিখে বা কখন? কত তারিখে করেছিল বলেন তো? ১ মার্চ ১৯৭১ সালে। তাহলে আমাদের অপশানে আছে ১ মার্চ, ২ মার্চ, ৩ মার্চ, ৭ মার্চ। প্রশ্ন কিন্তু আপনাকে দুইভাবেই আপনাকে উত্তর দিতে হবে। একটা প্রশ্ন করেছে, এর আগের প্রশ্ন ছিল কি দেখেন তো? এর আগের প্রশ্ন ছিল ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন কখন, আর এ প্রশ্ন করেছে যে ইয়াহিয়া খান অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন কখন। তাহলে আমরা কত তারিখে বলেছি বলেন তো? ১ মার্চ। কত তারিখে বললাম? ১ মার্চ। ১ মার্চ ১৯৭১ সালে ইয়াহিয়া খান অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন। আপনাকে একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন, একবার কোনটা করলে কিভাবে আসবে এইভাবে আমি আপনাদেরকে প্রশ্ন সাজিয়েছি যেন আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা না
হয়। এই একটা ক্লাসেই আপনি দ্বিতীয় অধ্যায়ের ক্লাসটা যদি করেন, আমার বিশ্বাস আপনাকে কখনো দ্বিতীয় চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে কোনোদিন কোনো অবস্থাতে চিন্তা করতে হবে না। এইটুক আপনারা বিশ্বাস করতে পারেন বা বিশ্বাস রাখতে পারেন প্রিয় শিক্ষার্থী। আমরা তারপরে আমাদের যে 3 নম্বর প্রশ্ন করছে ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করায় 1971 সালে কোন তারিখে শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেন? আপনারা জানেন যে এক কথায় আমরা জানি অধিবেশন যখন স্থগিত করলো 1 তারিখ, তার পরের দিন ঠিক তার পরের দিনই আমরা দেখতেছি 2 মার্চ, কত তারিখ বললাম? 2 মার্চ 1971 সালে শেখ মুজিবুর রহমান তিনি করলেন কি? তিনি যে কাজটা করলেন সেটা হচ্ছে তিনি অসহযোগ আন্দোলন শুরু করলেন। একেবারে আপনাদের বইয়ে যে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের যে বইটা রয়েছে সে বইটা থেকে আমি একেবারে হুবহুব আপনাদের জন্য তুলে ধরেছি, যেন আপনি এই ক্লাসটি করলে আপনার পুরো বেসিক ক্লিয়ার হয়ে যায়, পুরো বইটা ক্লিয়ার হয়ে যায়। আপনি যদি আমার এই ক্লাস করেন, আপনার এমসিকিউতে কখনো কোনোদিন কোনো অবস্থাতে দ্বিতীয় অধ্যায় ভুল হবে না, হবে না, হবে না, হবে না। এটুকু আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী প্রশ্ন করলো কি, ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করায় 1971 সালে কোন তারিখে শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেন? কত তারিখ বললাম আমরা? 2 মার্চ। তারপরে প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাই, প্রশ্ন করছে আসম আব্দুর রব বাংলাদেশে কত তারিখে পতাকা উত্তোলন করেন? ক নাম্বার অপশানে আছে 1 মার্চ, খ নাম্বারে রয়েছে 2 মার্চ, গ নাম্বারে রয়েছে 7 মার্চ, ঘ নাম্বারে রয়েছে কি 17 মার্চ। প্রিয় শিক্ষার্থী উত্তর কোনটা হবে বলেন তো? উত্তর কোনটা হবে? অ্যাবসলিউটলি উত্তর হবে 2 মার্চ 1971 সাল। অ্যাবসলিউটলি মানে একেবারে সঠিক উত্তর কোনটা বলছে? 2 মার্চ 1971 সাল। কারণটা হচ্ছে আমরা জানি যে যখন আমরা যদি ইয়াহিয়া খান প্রথমে বলল তিনি অধিবেশন আহ্বান করলেন 3 মার্চ 1971 সালে, তারপরে সে ইয়াহিয়া খান করলেন কি 1 মার্চ 1971 সালে তিনি অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলেন। যখন স্থগিত করা হলো তার ঠিক পরের দিন 2 মার্চ 1971 সালে শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেন। তার সেদিনই আমরা দেখতে পাই 2 মার্চ এর প্রতিবাদে তৎকালীন ডাকসু ভিপি, তার নাম হচ্ছে আসম আব্দুর রব। এই আসম আব্দুর রব তিনি করলেন কি, তিনি এক কথায় 2 মার্চ বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করলেন। আমরা জানি যে কত তারিখে বললাম? 2 মার্চ। তারপর আমরা বলতেছি আমরা কিন্তু অপশানগুলো সেট করেছি খুব গুরুত্বপূর্ণ করে। 1 মার্চও আছে দেখেন, 7 মার্চও আছে, 17 মার্চ আছে, 2 মার্চ আছে। 3-4টা অপশানেরই গুরুত্বপূর্ণ অর্থবহ রয়েছে। কি কি? 1 মার্চে কী ঘটনা ঘটেছিল? অধিবেশন স্থগিত হলো। 2 মার্চে কী হলো? পতাকা উত্তোলন করা হলো। আবার কি করা হলো? এই 2 মার্চে করা হলো কি শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দিলেন। তারপর আমরা বলছি কি 7 মার্চ শেখ মুজিবুর রহমান এই 7 মার্চ কী করেছেন বলেন তো? তিনি ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ দিয়েছে। 17ই মার্চ কী হয়েছে? এই 17ই মার্চ আমরা দেখতে পাই যে কি হয়েছে, গুরুত্বপূর্ণ একটা কাজ হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের যে অপারেশন সার্চলাইট অভিযান চালানো হয়েছিল, সেই অপারেশন সার্চলাইটের নীল নকশাটাই করা হয়েছিল এই 17ই মার্চ 1971 সালে। তার মানে কি আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ এবং খুব চতুরভাবে আপনাদেরকে অপশানগুলো আমি সেট করেছি। প্রিয় শিক্ষার্থী, আপনি এই যে এমসিকিউর ক্লাসটা করার পর আপনার বইটা জাস্ট একবার রিডিং করবেন, দেখবেন পুরো বই আপনার চোখের সামনে ভাসতেছে। খালি এটুকু বলতে পারে প্রিয় শিক্ষার্থী, আপনি যদি এই 70টা এমসিকিউ সলভ করতে পারেন তাহলে আপনার আর কোনো ধরনের কোনো এমসিকিউ আপনাকে আর দেখা লাগবে না। এই ক্লাসই আপনার যথেষ্ট। আর আমি ইউনিক টিচিং মেথডের পক্ষ থেকে প্রত্যেকটা অধ্যায়ে আমি 4টা করে ক্লাস নিব। বেসিক হচ্ছে 2টা, তারপর আমি নিব এমসিকিউ একটা, সিকিউ একটা। যেখানে অন্য এক প্রতিষ্ঠান অন্য প্ল্যাটফর্ম সিকিউ ক্লাস দেয় না, আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আপনাকে ক্লাস দিব, যেন আপনাকে আর কোনো ধরনের কোনো বই, কোনো ধরনের কোনো নোট, কোনো ধরনের কোনো ক্লাসের সাপোর্ট না লাগে। শুধুমাত্র ইউনিক টিচিং মেথডের প্রতি ভরসা রাখবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে সর্বোচ্চটুক সার্ভিস দেওয়া এবং সফলতা দেওয়ার। আচ্ছা, আমরা এবার চলে যাই
আমরা বলতেছি যে আসম আব্দুর রবের পর আমরা বলতেছি যে আমরা বলছি শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেয় কত তারিখে। মানে কি এই প্রশ্নগুলো অত্যন্ত সহজ, কিন্তু প্রিয় শিক্ষার্থী এই প্রশ্নগুলো কিন্তু অনেক সময় আমরা ভুল করি। আমরা যেন ভুল না করি, আমরা যেন সঠিকভাবে আমাদের প্রশ্নগুলো উত্তর করতে পারি, সেই জন্য আমরা কিন্তু এত সুন্দর করে আয়োজন করেছি ইউনিক টিচিং মেথডের পক্ষ থেকে। আমরা বলতেছি যে প্রথম অপশানে রয়েছে 1 মার্চ, তারপর রয়েছে কি 2 মার্চ, তারপর রয়েছে 3 মার্চ, তারপর রয়েছে 7 মার্চ। আপনারা বলেন তো ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ দেওয়া হয় কত তারিখে? কত তারিখে? আমরা বলতেছি 7ই মার্চে ঐতিহাসিক শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে তিনি কি দিয়েছিলেন? ভাষণ দিয়েছিলেন। তারপরে আমরা চলে যাই প্রিয় শিক্ষার্থী, আমরা দেখছি রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? অপশান 4টা দেখেন আপনারা। ক নাম্বার রয়েছে পল্টন ময়দান, খ নাম্বার রয়েছে শাহবাগ উদ্যান, গ নাম্বার রয়েছে সোহরাওয়ার্দী উদ্যান, আর ঘ নাম্বার রয়েছে কি বিজয় উদ্যান। আমরা আমাদের অ্যাবসলিউটলি অ্যান্সার হচ্ছে কোনটা? সোহরাওয়ার্দী উদ্যান। আমরা জানি শেখ মুজিবুর রহমান তিনি 1971 সালের 7ই মার্চ আমরা যে তৎকাল রেসকোর্স ময়দানে ঐতিহাসিক 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন। আর এই 7ই মার্চ আমরা জানি ঐতিহাসিক, যে আমরা বলছি সোহরাওয়ার্দী উদ্যান, আমরা বলছি রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি বলেছি বললাম বলেন তো? সোহরাওয়ার্দী উদ্যান। তারপর আমরা চলে যাই, প্রশ্ন করছে 7ই মার্চ 1971 ভাষণে কিসের ইঙ্গিত রয়েছে বলেন তো? ঐক্য, তারপর রয়েছে কি নির্বাচন, জাতীয়তা, স্বাধীনতা। এইটা আমরা দেখেছি 2024 সালে যশোর বোর্ডে প্রশ্নটা পড়ছিল যে আমরা জানি 7ই মার্চের ভাষণ কি বলা হয়েছে? একবারে কি বলছে? এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আর এ কারণে উত্তরটা নেওয়া লাগবে স্বাধীনতা। ঘ নাম্বার উত্তর নেওয়া লাগবে। আপনাকে কী নেওয়া লাগবে বললাম? স্বাধীনতা। তারপর আমরা বলছি আমাদের 25শে মার্চ রাতে গোপনে ঢাকা ত্যাগ করেন কে? এখানে দুইজন ব্যক্তি আসছিল, একজন পিপুলস পার্টির বা আমরা জানি নেতা, তার নাম কি বলেন তো? জুলফিকার আলী ভুট্টো। এই জুলফিকার আলী ভুট্টো তিনি এক কথা আমরা বলতেছি যে ভুট্টো তিনি কোথাকার কোন রাজনৈতিক দলের ছিলেন বললাম? তিনি ছিলেন পিপুলস পার্টির ছিলেন। তিনি কোথাকার ছিলেন বললাম? পিপুলস পার্টি। প্রশ্ন কিন্তু আপনাকে এখানে একটা করতে পারে যে জুলফিকার আলী ভুট্টো তিনি এক কথায় আমরা পিপুলস পার্টির নেতা কে ছিলেন? নেতা কে ছিলেন বললাম বলেন তো? নেতা ছিলেন কে? তার নাম হচ্ছে জুলফিকার আলী ভুট্টো। আমরা বলতেছি যে এই 25 মার্চ আমরা দেখতে পাই অপারেশন সার্চলাইট চালানোর পূর্বে ইয়াহিয়া খান ও ভুট্টো, জুলফিকার আলী ভুট্টো, তারা দুজন কি করলো? ঢাকা ত্যাগ করলেন। তারা দুজন কি করলেন? ঢাকা ত্যাগ করলেন। আর এ কারণে আমাদের এখান থেকে উত্তর নেওয়া লাগবে। আমরা বলতেছি যে এক কথা জুলফিকার আলী ভুট্টো এবং ইয়াহিয়া খান তারা কি করলেন? গোপনে ঢাকা ত্যাগ করেছিলেন। তাই যদি প্রশ্ন করা হয় গোপনে ঢাকা ত্যাগ করেছিলেন কে? আমরা বলতেছি ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টো। তারপরে প্রিয় শিক্ষার্থী আমরা তার পরের প্রশ্নে চলে যাই। আমরা বলতেছি অপারেশন সার্চলাইট কি বলেন তো? ক নম্বর অপশানে রয়েছে যুদ্ধ প্রস্তুতি, খ নম্বর রয়েছে আলোর সন্ধান, গ নম্বর রয়েছে গণহত্যা এবং ঘ নম্বর রয়েছে নৌঘাঁটি আক্রমণ। কি করেছিল অপারেশন সার্চলাইটে? 50,000 বাঙালিকে এক রাতে গণহত্যা চালাইছিল এই পাকিস্তানি বাহিনীরা। ঢাকার আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার রাজারবাগ পুলিশ লাইন, এইখান থেকে শুরু করে তারা 50,000 মানুষকে হত্যা করেছিল। এই আমরা দেখতে পাই 25শে মার্চে। আর এ কারণে আমরা দেখতে পাই যে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আমরা বলি যে এক কথা এই 25শে মার্চকে বলা হয় জাতীয়, আমরা বলতেছি কি বা আমরা বলছি গণহত্যা দিবস বলা হয় এই 25শে মার্চকে। আবার আমরা দেখতে পাই এই 25শে মার্চকে বলা হয়
কালো রাত্রি, কি বলা হয়? কালো রাত্রি। আমরা দেখতে পাই অপারেশন সার্চলাইট পরিচালিত হয়েছিল রাউফ ফরমান আলীর নির্দেশে, রাউফ ফরমান আলী এবং আমরা দেখেছি যে টিক্কা খান, এদের নির্দেশে আমরা দেখতে পাই কি হয়েছিল, অপারেশন সার্চলাইট আমরা দেখতে পাই পরিচালিত হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি এই প্রশ্নটার আমরা কি উত্তর পাই। আমরা প্রশ্ন করতেছি যে আমাদের অপারেশন সার্চলাইট, আমরা দেখেছি যে অপারেশন সার্চলাইট কি, এর উত্তরটা হবে গ নম্বর, সেটা হচ্ছে গণহত্যা। কি নাম বললাম? গণহত্যা। প্রিয় শিক্ষার্থী, আপনাদের জন্য আমরা চেষ্টা করছি খুবই সুন্দরভাবে, মার্জিতভাবে, আপনাদের গুরুত্বপূর্ণভাবে এই ক্লাসটা শেষ করার, এবং আপনারা দেখলেই বুঝতে পারছেন আপনাদের জন্য কতটুকু কষ্ট করে আমি নিজ হাতে এই স্লাইডগুলো করেছি, যেন আপনারা আপনাদের এই প্রশ্ন উত্তর আপনাদের জন্য অন্য কোনো বই খুলতে না হয়। আর এই কারণে এই ক্লাসটি আমাদের নিয়ে আসা। তারপর আমরা চলে যাই আমাদের 10 নম্বর প্রশ্ন। আমরা আমাদের 10 নম্বর প্রশ্নে যাই। প্রশ্ন বলছে অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করেন কে? অপশানে ক নম্বর রয়েছে ইয়াহিয়া খান, খ নম্বর রয়েছে আইয়ুব খান, গ নম্বর রয়েছে রাউফ ফরমান আলী, আর ঘ নম্বর রয়েছে জুলফিকার আলী ভুট্টো। কি উত্তর হবে বলেন তো? বলেন কোনটা উত্তর হবে? উত্তর হবে রাউফ ফরমান আলী, গ নম্বর। এখানে আর একটা কথা রয়েছে প্রিয় শিক্ষার্থী, আপনাদের বিজিএস বইয়ে কিন্তু দেওয়া আছে যে, আপনাদের বিজিএস বইয়ে দেওয়া আছে যে রাউফ ফরমান আলী ও টিক্কা খান, কি নাম বললাম? রাউফ ফরমান আলী ও টিক্কা খান, মানে এই দুইজন ব্যক্তি কি করে 17 মার্চ 1971 সাল, কত সালে, কত তারিখ বললাম? 17 মার্চ 1971 সালে অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করা। অপারেশন সার্চলাইট নীল নকশা তৈরি করা হলো কিন্তু 17 মার্চ, কিন্তু অপারেশন চালানো হলো কিন্তু 25 মার্চ সার্চলাইট। প্রশ্ন কিন্তু এখানে দুইটা, আবার আপনাকে কিন্তু দেখতে হবে যে আপনি আসলে সঠিক উত্তরটা করছেন কি না। আপনাকে দেখতে হবে আপনি প্রশ্ন কোনটা চেয়েছে আর আপনি উত্তর কোনটা করতেছেন। আপনাকে দেখতে হবে যদি প্রশ্ন করা হয় অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করেন কে, তাহলে হবে এক কথা কি, আমরা বলছি রাউফ ফরমান আলী ও টিক্কা খান। এটা ক তারিখে করা হলো? 17 মার্চ। ক তারিখে? 17 মার্চ। তারপর যদি প্রশ্ন করা হয় অপারেশন সার্চলাইট চালানো হয়েছিল কত তারিখে, তখন হয়ে যাবে কি, কত তারিখ বলেন তো? 25 মার্চ। অপশান কিন্তু দুটা, প্রশ্ন কিন্তু দুইটা। আপনাকে দিবে যদি প্রশ্ন করা হয় অপারেশন সার্চলাইটের নীল নকশা করা হয় কত তারিখ, তখন হবে 17 মার্চ। যখন প্রশ্ন করবে অপারেশন সার্চলাইট চালানো হয় কত তারিখ, তখন হবে 25 মার্চ। তারপরে প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাই পরবর্তীতে যে কখন অপারেশন সার্চলাইটের পরিকল্পনা করা হয়। আপনারা কিন্তু একটু আগে আমি কিন্তু বললাম প্রিয় শিক্ষার্থী, দেখেন যে এইখানে কিন্তু 25 মার্চ অপশান আছে এবং আমরা দেখছি 17 মার্চ অপশান আছে। আমরা বলেছি অপারেশন সার্চলাইট চালানো হয় 25 মার্চ, কিন্তু নীল নকশা করা হয় কত তারিখে? 17 মার্চ। তাহলে আমরা উত্তর কোনটা নিব প্রিয় শিক্ষার্থী? বলেন আমরা কোনটা উত্তর নিব? আমাদেরকে উত্তর নিতে হবে 17 মার্চ। কত তারিখ বললাম? 17 মার্চ। তাহলে কি আপনারা বুঝতে পারছেন আমার কথা? আমি কিন্তু চেষ্টা করেছি প্রশ্ন কিভাবে হবে আর আপনাকে উত্তর কীভাবে দিতে হবে, আপনার যেন এই ক্লাসের মাধ্যমে সকল প্রশ্নের উত্তর হয়ে যায় সেই ব্যবস্থাই কিন্তু করেছি, চেষ্টা করেছি। আপনারা বিশ্বাস রাখতে পারেন, আমি চেষ্টা করেছি আপনাদের সর্বোচ্চ প্রশ্ন কমন দেওয়ার জন্য। তারপর আমরা বলতেছি আমাদের পরবর্তীতে বাংলাদেশের নিরীহ মানুষের ওপর কখন অপারেশন সার্চলাইট চালানো হয়। দেখেন অপশানে কিন্তু 3 মার্চ, 7 মার্চ, 17 মার্চ, 25 মার্চ। তাহলে আমরা কি বলবো বলেন তো? উত্তর আমাদের নিতে হবে কি 25 মার্চ। যদি বলা হতো প্রশ্ন, এটা যদি না করে প্রশ্ন যদি দিত এটা যে নিরীহ বাংলাদেশের নিরীহ মানুষের ওপর অপারেশন সার্চলাইট চালানোর জন্য কত তারিখে পরিকল্পনা করা হয়, যখন পরিকল্পনা বলবে, যখন পরিকল্পনা বলবে তখন হচ্ছে কি 17 তারিখ, আর যখন চালানো হয়েছে তখন কত তারিখ বলছে? 25 তারিখ। বুঝা গেছে? আমি দুইটা এমসিকিউতে কিন্তু আপনাদের বুঝিয়ে দিয়েছি, দুইটা এমসিকিউতে কিন্তু আপনাদের আমি লিখেও দিয়েছি। তারপরে প্রিয় শিক্ষার্থী আপনারা চলে যান, বলছে
কোন দিনটিকে জাতীয় গণহত্যা দিবস বলে বলা হয়? অপশান রয়েছে ক তারিখ, 3 মার্চ, 7 মার্চ, তারপরে 17 মার্চ, তারপর হচ্ছে 25 মার্চ। ক তারিখ বললাম আমরা? 25 মার্চকে বলছি আমরা কি বলেন তো? গণহত্যা দিবস। ক তারিখ বললাম? 25 মার্চকে বলছি আমরা গণহত্যা দিবস। আপনারা যারা আমরা যে ইউটিউবে যে আমাদের ইউনিক টিচিং মেথডের ইউটিউবে যে আমরা 2টা ক্লাস দিয়েছি বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে, প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট, এই 2টা পার্ট যদি ক্লাস করে থাকেন আপনি, আপনার এএমসিকিউ ক্লাসে আপনাকে কেউ আটকাতে পারবে না। মানে ওই 2টা ক্লাস যদি আপনি ভালো করে করতে পারেন, যদি ওই 2টা ক্লাসে আপনার 100% আপনি মনোযোগ দিয়ে করতে পারেন, আমি বিশ্বাস করি আপনাকে এমসিকিউতে দ্বিতীয় অধ্যায় কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? আমরা বলতেছি এই জাতীয় গণহত্যা দিবস যদি না থাকে যদি প্রশ্নটা দিত যে কোন দিনটিকে কালো রাত্রি বলা হয়? কোন দিনটিকে কালো রাত্রি বলা হয়? তাহলে আপনি কি করতেন? তাহলে কিন্তু একই উত্তর হতো। ক তারিখ বললাম? 25শে মার্চ। বুঝতে পারলেন প্রিয় শিক্ষার্থী? তারপরে আমরা চলে যাই, আমরা বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন কে? একেবারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আপনারা এর আগের বিচিএস বই একরকম দেওয়া আছে, বর্তমান বিচিএস বই একরকম দেওয়া আছে। অপশানে কি বলেন তো? ক নাম্বার রয়েছে শেখ মুজিবুর রহমান, খ নাম্বার রয়েছে জিয়াউর রহমান, গ নাম্বারে তাজউদ্দিন আহমেদ, ঘ নাম্বারে আব্দুল হামিদ খান ভাসানী। আমাদের আগের বই ছিল শেখ মুজিবুর রহমান, কিন্তু বর্তমান বই অনুযায়ী বাংলাদেশ বিশ্ব পরিচয় অনুযায়ী আমাদের পড়তে হবে কি? আমাদের উত্তর করতে হবে মেজর জিয়াউর রহমান। কি নাম বললাম? মেজর জিয়াউর রহমান। তিনি 26 মার্চ, কত তারিখ বললাম? তিনি 26 মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাটের বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। আর এ কারণে আমাদের নিতে হবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন কে? তার নাম হচ্ছে জিয়াউর রহমান। কি নাম বললাম? জিয়াউর রহমান। তারপরে প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাই, প্রশ্ন করছে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন কত তারিখে? দেখলেন আপনাদের, আমি কিন্তু একটু আগে বললাম, মানে আমি আপনাকে কিভাবে প্রশ্ন আসতে পারে এটা ব্যাখ্যা করার পর দেখেন আরেকটা প্রশ্ন চলে আসছে। তাহলে আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা কত তারিখে? বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করা হয় 26 মার্চ 1971 সালে। এখানে তারিখটা দিতে পারতো ওরা, কিন্তু তারিখ যেহেতু অপশানে নাই, আপনাদের বইয়ে অনেক সময় দেয় না, আপনারা যেহেতু ছোট ক্লাস, এখানে অনেক সময় আপনাদেরকে দেয় না, অনেক সময় তারিখ বা সাল যে কোনো একটা দেয়। তারপর আমরা বলতেছি এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন কত তারিখে? 26 মার্চ। কত তারিখ বললাম? 26 মার্চ 1971 সালে। তারপরের দিন আমরা বলতেছি যে 27 মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে তিনি করলেন বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করলেন। তারপরে প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাই, বাংলাদেশ স্বাধীনতা দিবস কত তারিখ? এই যে প্রশ্ন, 21শে ফেব্রুয়ারি কি দিবস বলেন তো? মাতৃভাষা দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি। 26 মার্চকে বলা হয় বাংলাদেশ স্বাধীনতা দিবস, কারণ স্বাধীনতা ঘোষণা করলে এই দিনটাকে আবার বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালন করা হয়। তারপরে 25শে মার্চে কালো রাত্রি, 16 ডিসেম্বর কি বিজয় দিবস। তাহলে উত্তর কোনটা নেবেন বলেন তো? উত্তর কোনটা নেবেন? উত্তর নিতে হবে আপনাকে 26শে মার্চ। মানে কি, আপনাদের যত ধরনের প্রশ্ন আসবে আমি সকল ধরনের প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ আজকের ক্লাসে। এই একটা ক্লাস যদি আপনি করেন শেষ পর্যন্ত, আপনাকে আর কোনো ধরনের এমসিকিউর জন্য চিন্তা করতে হবে না। অন্ততপক্ষে দ্বিতীয় পার্টের আপনার যতদিন প্রশ্ন আছে, যত ধরনের প্রশ্ন আসুক না কেন, এই ক্লাস থেকে করলে কোনো প্রশ্ন আপনি যে কোনো বোর্ড, রাজশাহী বলেন, যশোর বলেন, আপনি এখন দিনাজপুর বলেন, ঢাকা বলেন, কুমিল্লা বলেন, কোনো বোর্ডে এর বাইরে প্রশ্ন দেওয়া দিবে না, আপনি এটি নিশ্চিত থাকবেন। তারপর আমরা চলে যাই, বলছে বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখ? এই যে আমি একটু আগে বললাম আপনাকে যে 26 মার্চকে বলা হয় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। তাহলে যদি প্রশ্ন করা হয় যে স্বাধীনতা ও জাতীয় দিবস কত তারিখকে বলা হয়, কত তারিখ বললাম? 26 মার্চকে। তাহলে বুঝতে পারছেন, মানে আপনাকে একাধিক প্রশ্ন করতে পারে, আর আপনি যেন প্রত্যেকটা প্রশ্নই আপনি উত্তর দিতে পারেন, সেইভাবে কিন্তু আপনাদেরকে আমি প্রশ্ন করেছি, যেন
আমার শিক্ষার্থীরা, আমার স্টুডেন্টরা যেন কোনোভাবে না ঠেকে, যে কোনো প্রশ্ন করলে তারা যেন উত্তর দিয়ে আসতে পারে। তারপরে আমরা বলতেছি, প্রিয় শিক্ষার্থী, আমরা বলছি কখন মুজিবনগর বা অস্থায়ী সরকার গঠন করা হয়। দেখেন অপশানে রয়েছে 26শে মার্চ 1971, 10 এপ্রিল 1971, 11 এপ্রিল 1971, 17 এপ্রিল 1971। তাহলে কত তারিখ হবে বলেন তো? এইটা হবে, আমরা দেখতে পাই মুজিবনগর সরকার গঠন করা হয় 17 এপ্রিল 10 এপ্রিল 1971 সালে। প্রশ্ন কিন্তু এটা করেছে, প্রশ্ন যদি করতো যে মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কত তারিখে, যখন যদি বলতো শপথ গ্রহণ, যদি বলতো শপথ গ্রহণ, তাহলে কত তারিখ হতো প্রিয় শিক্ষার্থী? তাহলে হতো আমরা জানি 17 এপ্রিল। মানে প্রশ্ন আপনাকে যেটা করবে সেটা আপনাকে নিতে হবে। তাহলে আপনাকে যখন বলবে যে, যখন বলছে সরকার গঠন, তখন বলছে আমরা 10 এপ্রিল। যদি আপনাকে প্রশ্ন করতো যে সরকার, আমরা বলতেছি শপথ গ্রহণ করার কত তারিখ, তখন হতো কোনটা? 17 এপ্রিল। যেহেতু আমাদেরকে প্রশ্ন করেছে যে অস্থায়ী সরকার গঠন করা হয় কত তারিখ, তাহলে আমাদেরকে নিতে হবে কত তারিখ? 10 এপ্রিল 1971 সালে। তারপরে প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাই, প্রশ্ন করছে যে কখন মুজিবনগর বা অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেন। দেখেন আমি কিন্তু একটু আগেই বললাম, তার মানে কি আপনাদের কিভাবে প্রশ্ন আসতে পারে আমি চেষ্টা করেছি সবভাবেই আপনাকে উত্তর দেওয়ার প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা যখন বলছে যে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কত তারিখ, তখন বলছি 17 এপ্রিল 1971 সালে। এখানে যদি প্রশ্ন করতো মুজিবনগর সরকার গঠন করা হয়, যদি গঠন বলতো তাহলে কি হতো উত্তর এই প্রশ্নটা? তাহলে উত্তর হতো এই 10 এপ্রিল 1971 সালে। তারপরে প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাই 20 নম্বর প্রশ্নে। বলছে অস্থায়ী সরকার গঠনের প্রধান উদ্দেশ্য কী ছিল। তাহলে প্রিয় শিক্ষার্থী যদি প্রশ্ন করা হয় অস্থায়ী সরকার গঠনের প্রধান উদ্দেশ্য কী ছিল বলেন তো? বলছে কি দেশ পরিচালনা করা, খ নম্বর পাকিস্তান সরকারের সাথে আলোচনা করা, মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করা, প্রশাসনিক কাজ পরিচালনা করা। আমরা এই অস্থায়ী সরকারটা গঠন করেছিলাম মূলত আমাদের মুক্তিযুদ্ধটা যেন সুসংগঠিতভাবে আমরা পরিচালনা করতে পারি, যে সুষ্ঠুভাবে পরিচালনা করে আমরা শেষ করতে পারি। এ কারণেই কিন্তু আমরা আমাদের কি করেছিলাম, অস্থায়ী সরকারটা গঠন করেছিলাম। তাহলে আমাদের এটা উত্তর না লাগবে কোনটা? মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করা হচ্ছে কি আমাদের অস্থায়ী সরকারের গঠনের প্রধান উদ্দেশ্য ছিল। তারপরে প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন। তাহলে যদি প্রশ্ন করা হয়, এবার আপনাকে আমি 5টা বা 6টা পরস্পর আমাদের প্রশ্ন, মানে কি আপনাদের আমি সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আলোচনা করেছি এমসিকিউতে, যেন আপনি বইটা রিডিং পড়লে কিন্তু যেন একটা করে কী করতে পারেন, উত্তর করতে পারেন। তাহলে আপনারা দেখেন কোনটা হবে? শেখ মুজিবুর রহমান, এম.এ.জি. ওসমানী, আব্দুল হামিদ খান ভাসানী, তাজউদ্দিন আহমেদ। আমরা জানি যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন কে? তার নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান। কি নাম বললাম? শেখ মুজিবুর রহমান। যদিও এই প্রশ্ন এখন আপনাকে অতটা দিবে না, একটা সময় এই প্রশ্ন অনেক দিয়েছিল, ঠিক আছে। তারপরে যদি প্রশ্ন করা তো মুক্তিযুদ্ধ সেনাবাহিনীর প্রধান কে ছিল? তার নাম হচ্ছে এম.এ.জি. ওসমানী। তারপরে বলতেছি মুক্তিযুদ্ধের সময় উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান কে ছিল? আব্দুল হামিদ খান ভাসানী। তারপরে যদি প্রশ্ন করা হয় মুক্তিযুদ্ধের আমরা জানি অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল বাংলাদেশের, তার নাম হচ্ছে কি তাজউদ্দিন আহমেদ। প্রত্যেকটা অপশান সেট করেছি, খুবই গুরুত্বপূর্ণ যেন আপনার চোখে একেবারে ভাসে পুরো দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউগুলো। প্রিয় শিক্ষার্থী আমি আবারও বলছি, আপনি এই ক্লাসটি করলে আপনাদের এমসিকিউ সম্পর্কে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ দ্বিতীয় চ্যাপ্টারে। আর আপনাদের তৃতীয় চ্যাপ্টারে অনেক চাহিদা, আমি প্রথম ক্লাসটা দিয়েছি, তারপর আপনারা প্রত্যেকে তৃতীয় চ্যাপ্টার বারবার চাচ্ছেন। ইনশাআল্লাহ আমি খুব দ্রুতই তৃতীয় চ্যাপ্টার সম্পর্কে আপনাদের ক্লাস দিয়ে দিব, চিন্তার কোনো কারণ নেই, খুব দ্রুত দিয়ে দিব। তারপর আমরা চলে যাই, আমাদের প্রশ্ন দেওয়া আছে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? এম মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম,
তাজউদ্দিন আহমেদ, শেখ মুজিবুর রহমান। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও আপনাদের সুবিধার্থে আরেকটু আলোচনা করে দিই। অস্থায়ী সরকারটা গঠন হয়েছে 10 এপ্রিল 1971 সালে। অস্থায়ী সরকারটা শপথ গ্রহণ করেছে 17 এপ্রিল 1971 সালে। এই অস্থায়ী সরকারটা 6 জন সদস্য বিশিষ্ট ছিল। রাষ্ট্রপতি ছিলেন, তার নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। আমরা বলতেছি স্বরাষ্ট্র ও ত্রাণ পুনর্বাসন মন্ত্রী ছিলেন, তার নাম হচ্ছে AHM কামারুজ্জামান। আমরা বলছি অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন M মনসুর আলী। পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। এক কথা আপনাদের এটা দিয়ে দিলাম। এখন তো 6টা প্রশ্ন করা আছে এই পাশাপাশি। তাহলে আমরা বলছি কি, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন, তার নাম হচ্ছে আমরা কি বলেছি তাজউদ্দিন আহমেদ। আপনাদের যে আলোচনা করলাম, আলোচনার সাথে কিন্তু এই প্রশ্নগুলো রয়েছে। তারপরে আমরা চলে যাই, মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন, কী নাম বলেছি বলেন তো? বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী বা মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন, তার নাম হচ্ছে ক্যাপ্টেন M মনসুর আলী। কী নাম বললাম? ক্যাপ্টেন M মনসুর আলী। তারপরে প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাই তার পরবর্তী বিষয়ে। আমরা বলছি মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন। একটু আগেই কিন্তু বললাম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। কী নাম বললাম? শেখ মুজিবুর রহমান। তাহলে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? কে ছিলেন বললাম বলেন তো? শেখ মুজিবুর রহমান। তারপর আমরা বলতেছি মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি, বা এখানে উপরাষ্ট্রপতি না থেকে অস্থায়ী রাষ্ট্রপতিও থাকতে পারে। কি বললাম? অস্থায়ী রাষ্ট্রপতি থাকতে পারে, ঠিক আছে? তাহলে যেহেতু মুজিবনগর সরকার উপরাষ্ট্রপতি বা অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন বলেছি আমরা, তার নাম হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। কি নাম বললাম? সৈয়দ নজরুল ইসলাম। তারপর আমরা বলতেছি মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র ও ত্রাণ পুনর্বাসন, এখানে কিন্তু পুনর্বাসন মন্ত্রী হবে, ঠিক আছে? এখানে কিন্তু ভুল করা হয়েছে আপনার, এই জিনিসটা কিন্তু একটু আপনারা দেখে নিন। পুনর্বাসন মন্ত্রী মানে এই কথাটা হতো মন্ত্রী, ঠিক আছে? একটু মিসিং হয়েছে আর কি। তো মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র ও ত্রাণ পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? তার নাম হচ্ছে AHM কামারুজ্জামান। কি নাম বললাম? AHM কামারুজ্জামান। তারপরে আমরা বলছি প্রিয় শিক্ষার্থী, তারপরে আপনারা বলছি মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন বলেন তো? M মনসুর আলী। কী ছিলেন? M মনসুর আলী ছিল, তিনি কী ছিলেন? অর্থমন্ত্রী ছিলেন। কী ছিলেন বললাম? অর্থমন্ত্রী তিনি ছিলেন। তারপরে আমরা বলতেছি কি, সৈয়দ নজরুল ইসলাম, তিনি উপরাষ্ট্রপতি ছিলেন। কী ছিলেন? উপরাষ্ট্রপতি ছিলেন। তারপর আমরা বলছি তাজউদ্দিন আহমেদ, তিনি কী ছিলেন? তিনি প্রধানমন্ত্রী ছিলেন। কী ছিলেন বললাম বলেন তো? প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে বলছি খন্দকার মোস্তাক আহমেদ থাকলো, এই খন্দকার মোস্তাক তিনি ছিলেন এক কথা কি বলেন তো? তিনি ছিলেন প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এই মুজিবনগর সরকারে। তাহলে মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন বললাম? খন্দকার মোস্তাক আহমেদ। তারপরে চলে যাই আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা বলছি মুজিবনগর সরকারের সদস্য কয়জন ছিল? আমি কিন্তু একটু আগেই বললাম 6 জন ছিল। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, তা আমরা জানি প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, তারপর আমরা বলছি অর্থমন্ত্রী কে হচ্ছে M মনসুর আলী, পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ, আমরা জানি স্বরাষ্ট্র ত্রাণ পুনর্বাসন মন্ত্রী, তার নাম হচ্ছে AHM কামারুজ্জামান, এবং আমরা বলছি যে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। তাহলে কয়জন ছিল বললাম? এই যে 6 জন ছিল। আমরা বলছি মুজিবনগর সরকারের সদস্য ছিল কয়জন? 6 জন। তারপর আমরা চলে যাই স্বাধীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদ সদস্য কয়জন ছিল? এটাও ছিল কে? 6 জন। যেমন আমরা জানি মাওলানা আব্দুল হামিদ খান হোসেনি, তারপর আমরা বলেছি কি মুজাফফর আহমেদ, তারপর আমরা কি বলেছি মনি সিং, তারপরে কি বলেছি তাজউদ্দিন আহমেদ, তারপরে কি বলেছি খন্দকার মোস্তাক আহমেদ। এই 6 জন ছিল কি বলছি আমরা উপদেষ্টা পরিষদের সদস্য। তার মানে কি আমরা যে দেখতে পাই যে আমাদের স্বাধীন বাংলা সরকারের উপদেষ্টা পরিষদ সদস্য ছিল 6 জন। আবার দেখেছি মুজিবনগর সরকারের সদস্য সংখ্যাও ছিল কয়জন বললাম? 6 জন। কয়জন ছিল? 6 জন। তারপরে প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাই মুজিবনগর সরকারের বিশেষ দূত কী ছিলেন? এই বিশেষ দূতের কাজটা কী ছিল বলেন তো? বিশেষ দূতের কাজ হচ্ছে লন্ডনে হাই কমিশন হিসেবে যাকে নিয়োগ দিল তার নাম হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী। তার কাজটাই ছিল যে
এক কথায় বিদেশে এক কথায় বিভিন্ন প্রবাসী বা বিভিন্ন দেশ তাদের কাছে কি জনসমর্থন নিয়ে আসা বাংলাদেশে পাক বাহিনীরা বাংলাদেশের উপর যে অত্যাচার চালাচ্ছে এটা বহির্বিশ্বে প্রকাশ যিনি করেছিলেন বা এইটা যিনি বহির্বিশ্বে এক কথায় মানুষকে জানানোর জন্য বহির্বিশ্ব সমর্থনের জন্য বাংলাদেশের পক্ষে যাকে বিশেষ দুধ দেওয়া হয়েছিল তার নাম হচ্ছে কি বলছি বিচারপতি আবু সাইদ চৌধুরী। তার নাম কি বললাম? বিচারপতি আবু সাইদ চৌধুরী। তারপর আমরা বলতেছি জনাব দেলোয়ার এবং তার সহযোদ্ধারা পাকিস্তানি বাহিনীকে হঠাৎ আক্রমণ করে পালিয়ে আত্মরক্ষা করতেন। তিনি কোন ধরনের মুক্তিযোদ্ধা ছিলেন? মানে বুঝতে পারলেন এটা কিন্তু আইকিউ। তাহলে তিনি কোন ধরনের ছিলে? আমরা কিন্তু বই পড়েছি তিনি গেরিলা, সম্মুখ, নিয়মিত, সহায়ক। তার মানে কি গেরিলা ছিলেন। তিনি এক কথায় আক্রমণ করে কি করলেন? হুট করে আক্রমণ করে তিনি কি করলেন? আত্মগোপন করলেন। এটাকে বলছে এই গেরিলা যুদ্ধ, অতর্কিত হামলা। তার নাম এই গেরিলারা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ব্যাপক তারা কাজ করেছিলেন। তারপর আমরা বলতেছি কি মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি কী ছিল বলেন তো? মুক্তিযুদ্ধের এক কথায় মূল নিয়ামক কারা ছিল? জনগণই তো মূল নিয়ামক। জনগণ ছাড়া এক কথায় কি মুক্তিযুদ্ধ এক কথায় হতো? সম্ভব ছিল? আমাদের বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে একদম সব ধরনের এক কথায় পেশাজীবী, তারপর শ্রমজীবী, তারপর আমরা বলছি কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বিশ্ববিদ্যালয়, সেনাবাহিনী সবাই একত্রিত হয়ে, সবাই তো কি জনগণের মধ্যে তো পড়ে সবাই, এই সবাই মিলে কি করলাম আমরা এক কথায় জনগণের আমরা কি ছিল মুক্তিযুদ্ধের প্রধান এক কথায় বা মূল নিয়ামক শক্তি ছিল কে? জনগণ। তারপর আমরা বলছি পাকিস্তানের 24 বছরে বাঙালি জাতির স্বার্থ সংশ্লিষ্ট সকল আন্দোলনে সংখ্যার দিক দিয়ে বেশি অংশগ্রহণকারী কারা? বুদ্ধিজীবীরা, ছাত্র সমাজ, নারী সমাজ, পেশাজীবীরা কারা ছিল বলেন তো? বলতে পারেন? 52 ভাষা আন্দোলনের ছাত্ররাই কিন্তু প্রথম বুক পেতে দিয়েছিল, আন্দোলন করেছিল। ঠিক তেমনই 62 শিক্ষা আন্দোলনের ছাত্ররা আন্দোলন করেছে। আমরা যে 66 6 দফাতে ছাত্ররা আন্দোলন করেছে। 69 গণঅভ্যুত্থানের ছাত্ররা ঘটিয়েছে। আমরা দেখেছি 1971 সালে মুক্তিযুদ্ধ সবচেয়ে বেশি সংখ্যার দিক দিয়ে অংশগ্রহণ করেছিল এই ছাত্র সমাজ। এই ছাত্র সমাজই কিন্তু 24-এর আমরা দেখতে পাই জুলাই আন্দোলনে এই ছাত্র সমাজই কিন্তু আমরা দেখেছি সবচেয়ে বড় ভূমিকাটা পালন করেছিল এই ছাত্র সমাজ। যুগে যুগে এই ছাত্র সমাজই আমাদের বাংলাদেশকে সারা বিশ্বকে এই লিড দেয় ছাত্র সমাজ। এই ছাত্র সমাজ যখন একবার গর্জে ওঠে তাকে দাবায় রাখার মতো কোনো শক্তি নেই। আর এ কারণে এই ছাত্র সমাজে আমরা দেখতে পাই প্রত্যেকটা আন্দোলন অংশগ্রহণ করেছিল বিধায় আমরা দেখেছি আমাদের মুক্তিযুদ্ধে আমরা কি করেছি? আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। তারপরে চলে যায় প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয় কত সালে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করা হয় যে আমাদের বাংলাদেশে মহিলারাও যে মুক্তিযোদ্ধা এটা কত সালে দেওয়া হয়? ক নম্বরে অপশানে আছে 1997, খ নম্বরে 2010, গ নম্বরে রয়েছে 2014 আর ঘ নম্বরে রয়েছে 2016। আপনারা যখন আলোচনা দেখেছেন আমার ক্লাসের প্রথম 2টা ক্লাসে, ওইখানে কিন্তু আমি স্পষ্ট করে বলেছি, লিখে দিয়েছি আপনাদের যে 2016 সালে আমরা দেখেছি যে বাংলাদেশের সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয় এই 2016 সালে। কোন সালে প্রিয় শিক্ষার্থী? 2016 সালে। তারপরে আমরা চলে যাই, আমরা বলছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় চালু করা হয়? এখানে একটু রস্যটা ছুটে গেছে। কোথায় চালু করা হয়? কোথায় বলেন তো? ঢাকায়, চট্টগ্রামে, কুমিল্লায়, সিলেটে। কোথায় বলেন তো? আমরা জানি চট্টগ্রামের কালুরঘাটের বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান 26 মার্চ 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তাহলে উত্তর কোনটা দিতে হবে? ঢাকা না চট্টগ্রাম? অবশ্যই চট্টগ্রাম। কি নাম বললাম? অবশ্যই চট্টগ্রাম। তারপরে প্রিয় শিক্ষার্থী আমরা বলছি শিল্পী জর্জ হ্যারিসন মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত সৃষ্টি করেছিলেন কোনটি দ্বারা? কোনটি দ্বারা বলেন তো? কবিতা রচনা করে, চলচ্চিত্র অঙ্কন করে, গান গেয়ে, ছবি এঁকে। তিনি 1971 সালের 1 আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে আমরা দেখতে পাই তিনি কনসার্ট ফর বাংলাদেশে গান গেয়েছিলেন। তাহলে কোনটা হবে বলেন তো? গান গেয়ে তিনি কি করেছিলেন? তিনি বিশ্ব জনপদ সৃষ্টি করেছিলেন। তারপরে প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাই
কোন দেশ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরি জনসমর্থন দেয়? জানে কোন দেশ বলেন তো? তার নাম হচ্ছে ভারত। ভারত কি করেছে বলেন তো? তার এক কথায় সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধে কি করেছে? সমর্থন জানিয়েছে। তারপর আমরা এবং দেখতে পাই 6 ডিসেম্বর থেকে একেবারে প্রত্যক্ষভাবে তারা কি করেছিল? যুদ্ধ শুরু করে দিয়েছিল। তারপরে প্রিয় শিক্ষার্থী, কত তারিখে ভারত স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? এটা হচ্ছে আমরা জানি 6 ডিসেম্বর 1971 সালে আমরা দেখতে পাই বাংলাদেশে কি করা হয় বলেন তো? যে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারত স্বীকৃতি প্রদান করেছে। তারপর আমরা দেখতে পাই এই 6 ডিসেম্বর 1971 সালে ভারত বাংলাদেশ যৌথ কমান্ড তৈরি করেছিলেন। যদি প্রশ্ন করা হয় যৌথ কমান্ড গঠন করা হয় কত তারিখে? গঠন করা কত তারিখে বললাম? 6 ডিসেম্বর। তাহলে বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থী, আপনাকে প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে। আমি কিন্তু আপনাদের যত ধরনের এমসিকিউ আছে, যত রকমের এমসিকিউ করতে পারে প্রশ্নকর্তারা, আমি তত রকম করে আপনাদের জন্য সলভ করে দিচ্ছি। ৭০টা এমসিকিউ আপনাকে সলভ করাচ্ছি। তার মানে বুঝতে পারছেন, এবং ৭০টার পাশে আরও কী কী ঘটনা রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি। আপনাদের কোনো ভয় নাই। আপনাদের সাথে শরীফুল স্যার আছে, আপনারা বিশ্বাস রাখতে পারেন যে শরীফুল স্যার আছে। ইউনিক টিচিং মেথডের পক্ষ থেকে সর্বোচ্চ সার্ভিসটাই পাবেন ইনশাআল্লাহ। তারপরে আমরা চলে যাই, কোন দেশ জাতিসংঘের নিরাপত্তা অধিবেশনে পাকিস্তানের পক্ষে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছিল? কোন দেশ? সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারত। এই পাটা মার্কিন যুক্তরাষ্ট্র, এরা এক কথায় পাকিস্তানের পক্ষে ছিল, আর সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে ছিল। তাহলে আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের চীন আমরা দেখেছি যে বাংলাদেশের বিপক্ষে ছিল। আর অথচ দেখেন এখন বর্তমানে আমরা সবচেয়ে বেশি আমদানি করি চীন থেকে, আর সবচেয়ে বেশি রপ্তানি করি কোথা থেকে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। বুঝতে পারছেন? সবচেয়ে বেশি আমরা আমদানি করতেছি কোথা থেকে? চীন থেকে। আর সবচেয়ে বেশি রপ্তানি করছি কোথায়? মার্কিন। অথচ এই দুটো দেশই কিন্তু কি বাংলাদেশের বিপক্ষে ছিল। তারপরে চলে যাই, ভেটো কি? ভেটো কি? বিরোধিতা করা, প্রস্তাব গ্রহণের ক্ষমতা, বিশেষ নিরাপত্তা ক্ষমতা, আগ্রাসনের ক্ষমতা। ভেটো হচ্ছে কি বলেন তো? ভেটো শব্দের অর্থ হচ্ছে আমি ইহা মানি না, মানে কি? বিরোধিতা করা। ভেটো, এই ভেটো সম্পর্কে আপনারা যদি কখনো ভবিষ্যতে আমার কোনোদিন ক্লাস করেন তখন বলবো। ভেটো একটা ল্যাটিন শব্দ যার বাংলা অর্থ হচ্ছে আমি ইহা মানি না। আর ভেটো এক কথায় কোনো এক কথার সঙ্গে ভেটো যখন কোনো একটা দেশে, ভেটো ক্ষমতা রয়েছে 5টা দেশের, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। এই 5টা দেশের মধ্যে কোনো একটা দেশ যদি বলে এক কথায় আমি এটা মানলাম না এই বিলটা, তাহলে বাতিল বলে গণ্য হবে। আর এটা হচ্ছে ভেটো। আপনারা যখন ভবিষ্যৎ সাধারণ জ্ঞানে আপনারা যখন মেডিকেলে পরীক্ষা দিবেন বা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন মানবিকের, তখন আপনাদের এই প্রশ্নটা লাগবে। তারপরে চলে যায় প্রিয় শিক্ষার্থী, মুক্তিবাহিনী কোন দেশের বাহিনীর সাথে যৌথ কমান্ড গড়ে তোলে? কোন দেশের সাথে বলেছি? ভারতের সাথে যৌথ কমান্ড গড়ে তুলেছিল কত তারিখে? 6 ডিসেম্বর 1971 সালে আমরা দেখতে পাই যে যৌথ কমান্ড গঠন করেছিল 6 ডিসেম্বর 1971 সালে। তার মানে বুঝতে পারলেন যে মুক্তিবাহিনী কোন দেশের বাহিনীর সাথে যৌথ কমান্ড গড়ে তুলে? তা কোন দেশের বললাম? ভারতের সাথে। কত তারিখে? 6 ডিসেম্বর 1971 সালে। তারপরে আমরা চলে যাই, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর কোন দেশের সর্বাধিক কোন দেশ ভূমিকা রাখে, অবদান রাখে বলেন তো? তার নাম আমরা বলছি সোভিয়েত ইউনিয়ন। কি নাম বললাম? সোভিয়েত ইউনিয়ন। তৎকালীন সময়ে আমরা দেখতে পাই রাশিয়া নামে কোনো রাষ্ট্র ছিল না। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে আমরা দেখতে পাই যে 15টি রাষ্ট্র গঠন করা হয়। আর সোভিয়েত ইউনিয়ন বলতে বর্তমানে বোঝায় রাশিয়াকে। আর এ কারণে এখানে উত্তর নিতে হবে কোনটি? রাশিয়া। কোনটি বললাম? রাশিয়া। তারপরে প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাই, প্রশ্ন করা হয়েছে মুক্তিযুদ্ধের সময় কোন প্রচার মাধ্যমটি আন্তর্জাতিক অঙ্কনে ব্যাপক প্রভাব রাখে? বিবিসি, তারপরে রয়েছে ইন্টারফ্যাক্স, নিউ ইয়র্ক টাইমস, সানা। কোনটি বলেন তো প্রিয় শিক্ষার্থী? উত্তর কী হবে বলেন? আপনারা বলেন একটু, কোনটি হবে? উত্তর হবে
বিবিসি। এই বিবিসিটা লন্ডন থেকে প্রকাশিত হয়, আর বিবিসির সংলাপটিও এই লন্ডনে রয়েছে। তারপর আমরা বলতেছি মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টিতে কোন বিদেশি সঙ্গীত শিল্পী ভূমিকা রেখেছিলেন? জেমস ব্রাউন, জর্জ হ্যারিসন, আলবার্ট কিং, জনি র্যামনি। কোনটা বলেন তো? জেমস ব্রাউন হবে? নাম শুনছেন কখনো? আলবার্ট কিং হবে? হবে না। জনি র্যামনি হবে না। উত্তর হবে জর্জ হ্যারিসন। এ জর্জ হ্যারিসন করেছিল কি, তিনি 1 আগস্ট 1971 সালে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে তিনি কি করেছিলেন? কনসার্ট ফর বাংলাদেশে তিনি গান গেয়েছিলেন, তিনি প্রধান শিল্পী ছিলেন। তাহলে কি উত্তর হবে বললাম? জর্জ হ্যারিসন। কি নাম বললাম প্রিয় শিক্ষার্থী? জর্জ হ্যারিসন। তারপরে আমরা চলে যাই, জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ছিলেন বলেন তো? মানে আপনাকে এমনভাবে আমি প্রশ্নগুলো সাজিয়েছি যেন আপনি উত্তর করতে বাধ্য হন, মানে আপনি যেন শিখতে পারেন ওভাবে আমি আপনাদের জন্য প্রশ্ন করেছি। আপনাকে শিখতেই হবে, আপনাকে পারতেই হবে, আপনাকে A+ পাইতেই হবে, আপনাকে সর্বোচ্চ মার্ক পাইতেই হবে, ওইভাবেই আমি কিন্তু আপনাদের প্রশ্ন সাজিয়েছি। আর যেন আপনাদের কোনোভাবে আপনার সর্বোচ্চ মার্ক ক্যারি করতে অসুবিধা না হয়। অপশানে কি রয়েছে? যুক্তরাষ্ট্র, তারপরে হচ্ছে কি ভারত, তারপরে কিছু রাশিয়া, তারপরে কি বলছে ব্রিটেন। তার নাম কি হচ্ছে? জর্জ হ্যারিসন ছিলেন তিনি ব্রিটেনে, কিন্তু প্রোগ্রামটা হয়েছিল কোথায়? যুক্তরাষ্ট্রে। এই ব্রিটেনের আরেক নাম কি জানেন? যুক্তরাজ্য। কি নাম বলছি? যুক্তরাজ্য। তার মানে বুঝতে পারছেন, মানে ব্রিটেনের আরেক নাম কি বলছি? মানে ব্রিটেন না থেকে থাকতে পারে কি যুক্তরাজ্য থাকতে পারে। যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কিন্তু এক কথা নয়। যদি কখনো ভবিষ্যতে আপনাদের সাথে সময় হয়, যদি কখনো আপনাদের সাধারণ ক্লাস নিই, তখন আপনারা দেখবেন এই যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পার্থক্যটা কী, আপনাদের সাথে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলে দেব। তারপরে আমরা বলছি মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টিকারী কনসার্ট ফর বাংলাদেশ কোন শহরে অনুষ্ঠিত হয়? একেবারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি কিন্তু বলেছি একটু কি বললাম, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে 1 আগস্ট কনসার্ট ফর বাংলাদেশে প্রধান শিল্পী হিসেবে যিনি গান করেছিলেন তার নাম হচ্ছে জর্জ হ্যারিসন। তাহলে আপনাকে এখানে কি উত্তর দিতে হবে? এখানে উত্তর নিতে হবে নিউ ইয়র্কে। কোথায় বললাম? নিউ ইয়র্কে। তারপরে প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাই, প্রশ্ন করছে মুক্তিযুদ্ধের, আমরা বলতেছি তার পরবর্তী প্রশ্নে যে বিশ্ব নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করলেও কোন সংস্থা মুক্তিযুদ্ধের সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল? অপশান ক কমনওয়েলথ, খ জাতিসংঘ, গ OIC, ঘ EU। কোনটা হবে বলেন তো? আমরা দেখেছি যে একটা জাতিসংঘ নামে একটা সংস্থা রয়েছে, এ একেবারে কি নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। কোন দর্শক বলছি? নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। তাহলে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল, বা যদি প্রশ্ন এভাবে করে যে জাতিসংঘ কীরকম ভূমিকা পালন করেছিল, একেবারে কি নীরব, যে কোনো কথাই বলেনি। অথচ আমরা জাতিসংঘ শুধুমাত্র জাতিসংঘ মানবাধিকার সংস্থা এগুলো শুধুমাত্র তৃতীয় বিশ্বের জন্য প্রযোজ্য, বড় বড় দেশের জন্য কোনো প্রযোজ্য। যুক্তরাষ্ট্র যেটা বলবে সেটাই, যেটুকু মানে মার্কিন যুক্তরাষ্ট্র যা বলবে, আমেরিকা যা বলবে সেটাই জাতিসংঘ কাজ করবে। তারপর আমরা বলতেছি তাহলে কি এখানে উত্তর হবে? আমরা বলছি জাতিসংঘ। কি নাম বললাম? জাতিসংঘ। তারপরে প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাই 48 নম্বর প্রশ্ন, মানে অলরেডি 48টা প্রশ্ন আপনাদের সলভ করে ফেললাম। তার মানে কি বুঝতে পারছেন আপনাদের জন্য কত কষ্ট করে আমি স্লাইডটা তৈরি করেছি, কত কষ্ট করে, যেন আপনাদের কোনো সমস্যা না হয়। প্রশ্ন করছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কাদের তত্ত্বাবধানে পরিচালিত হতো? মুক্তিযোদ্ধাদের, মিত্রবাহিনী, মুজিবনগর সরকারের, সেক্টর কমান্ডারের। কাদের বলেন তো? মুজিবনগর সরকারের আমরা বলেছি যে এক কথায় তত্ত্বাবধানে পরিচালিত হতো এই আমরা বলেছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। তারপর আমরা চলে যাই চরমপত্র এবং জল্লাদের দরবার প্রচারের উদ্দেশ্য
উদ্দেশ্য কী ছিল বলেন তো? এদের উদ্দেশ্য কী ছিল প্রিয় শিক্ষার্থী? এদের উদ্দেশ্য ছিল ক নাম্বারে আছে দেওয়া আছে মুক্তিযোদ্ধাদের সাহসী করে তোলা, খ নাম্বার রয়েছে শিল্পী গোষ্ঠীদের উৎসাহিত করা, গ নাম্বারে দেওয়া আছে ভাষা আন্দোলনকারীদের উজ্জীবিত করা, ঘ নাম্বারে দেওয়া আছে রাজনীতিবিদদের গুণগান করা। কোনটি উত্তর হবে প্রিয় শিক্ষার্থী বলেন কোনটি? এই চরমপত্র জল্লাদের মুক্তিযুদ্ধদেরকে অনুপ্রাণিত করা, একেবারে মুক্তিযোদ্ধাদেরকে এক কথায় মানে সাহস জোগানো, এটাই কাজ হচ্ছিল। এই আমরা দেখি চরমপত্র এবং জল্লাদের দরবারের আমরা দেখতে পাই উপচার উদ্দেশ্য ছিল এটা, যে মুক্তিযোদ্ধাদের সাহসী করে তোলাই এর উদ্দেশ্য ছিল। বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থী? তারপর আমরা বলতেছি পরবর্তী সময়ে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন সাধারণত তাদেরকে কী নামে আখ্যায়িত করা হয় বলেন তো? আইনজীবী, আমলা, পেশাজীবী, কূটনীতিক, কোনটা বলেন? আপনাদের জন্য কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কোনটি বলেন তো? এটার উত্তর হবে পেশাজীবী। যারা বিভিন্ন পেশায় নিয়োজিত তাদেরকেই বলা হয় পেশাজীবী, তাদেরকে কি বলা হয়? পেশাজীবী। তারপরে চলে যাই আমরা এম.এ.জি. ওসমানী মুজিবনগর সরকারের কোন পদে ছিলেন? তিনি মুজিবনগর সরকারের কোন পদেই ছিলেন না। প্রশ্ন করা হয় যে মুক্তিযুদ্ধের সময় এম.এ.জি. ওসমানী কোন দায়িত্বে ছিলেন? কোন দায়িত্বে ছিলেন বলেন তো? তিনি মুক্তিযুদ্ধের সময় প্রধান সেনাপতি ছিলেন। তাজউদ্দিন আহমেদ তাকে তাকে এক কথা কী করলো? বাংলাদেশের প্রধান সেনাপতি হিসেবে নিয়োগ দিল। প্রশ্ন করা হয় বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন? যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের প্রথম সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? তার নাম কি বললাম? তার নাম হচ্ছে এম.এ.জি. ওসমানী। তার মানে বুঝতে পারছেন? তাহলে আমরা এম.এ.জি. ওসমানী কি ছিলেন? বাংলাদেশের প্রথম সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। তারপর আমরা চলে যাই মুক্তিযুদ্ধে বীরত্বগাথা যুদ্ধের নানা ঘটনা জাতির সামনে তুলে ধরেন কারা? পেশাজীবীরা, নারীরা, গণমাধ্যম, জনসাধারণ, বলেন কারা বলেন? আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় আমরা বলেছি যে গণমাধ্যম বহির্বিশ্বে কী করেছে, বহির্বিশ্ব থেকে শুরু করে দেশ থেকে শুরু করে আমরা দেখতে পাই এই মুক্তিযুদ্ধের বীরত্বগাথার কলা এক কথায় আমরা দেখতে পাই ছড়িয়েছে কারা? গণমাধ্যমে কী করেছে? ছড়িয়েছে। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমাদের 52টি প্রশ্নপত্র সলভ করা শেষ। আপনারা হয়তো বুঝতে পেরেছেন ইতিমধ্যে যে এমসিগুলো করাচ্ছে, এই এমসিউ যে শরীফুল স্যার যে এমসিগুলো করাচ্ছে এর বাইরে হয়তো বা কোনো প্রশ্ন আসার সম্ভাবনা আরও কতটি? 18টি প্রশ্ন আছে আমাদের কাছে। ঠিক আছে, আমরা এরপরে চলে যাই বাংলাদেশ কিভাবে স্বাধীনতা লাভ করেছে বলেন তো? হরতালের মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন তো? বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে মুক্তিযুদ্ধের মাধ্যমে। কিসের মাধ্যমে বললাম বলেন তো প্রিয় শিক্ষার্থী? মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ কি করেছে? স্বাধীনতা লাভ করেছে। তারপরে চলে যাই আমরা 1971 সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক কে ছিলেন? আইয়ুব খান, জুলফিকার আলী ভুট্টো, ইয়াহিয়া খান, লিয়াকত আলী খান। কে ছিলেন বলেন তো? তৎকালীন সময় আমরা জানি যে পাকিস্তানের আমরা জানি প্রেসিডেন্ট এবং প্রধান সেনাপতি যিনি ছিলেন তার নাম হচ্ছে ইয়াহিয়া খান। কি নাম বললাম? ইয়াহিয়া খান। তারপরে প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাই স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় কত তারিখে? কত তারিখে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়? 3 মার্চ 1971 সালে। স্বাধীনতার ইশতেহার যিনি পাঠ করেন তার নাম হচ্ছে শাহজাহান সিরাজ। তিনি 3 মার্চ 1971 সালে কি করেছিল? পল্টন ময়দানে বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। আর আমরা দেখব 2 মার্চ বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেছিলেন, তার নাম হচ্ছে আসম আব্দুর রব। বুঝতে পারছেন?
তারপর আমরা বলছি এই যে দেখেন, পল্টন ময়দানের সমাবেশে স্বাধীনতার ইশতেহার কে পাঠ করেন? ক নম্বর রয়েছে আসম আব্দুর রব কি তিনি কি করেছিলেন? তিনি পতাকা উত্তোলন করেছিলেন। ক তারিখে? তিনি 2 মার্চ পতাকা উত্তোলন করেছিলেন কিন্তু। তারপরে খ নম্বরে কি রয়েছে? তাজউদ্দিন আহমেদ। গ নম্বরে রয়েছে কি? শাহজাহান সিরাজ। ঘ নম্বরে দেওয়া আছে কাদের সিদ্দিকী। তাহলে কি বললাম? শাহজাহান সিরাজ তিনি 3 মার্চ, কত তারিখ বললাম? 3 মার্চ 1971 সালে বাংলাদেশের আমরা বলেছি কি বলেন তো, যে এক কথায় আমরা যদি পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন এই শাহজাহান সিরাজ। তারপর আমরা চলে যাই প্রিয় শিক্ষার্থী, স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথমবার কোথায় উত্তোলন করা হয়? ক নম্বরে সচিবালয়ে, খ নম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, গ নম্বরে জাতীয় সংসদে, ঘ নম্বরে সোহরাওয়ার্দী উদ্যানে। কোথায় হবে বলেন তো? অ্যাবসলিউটলি উত্তর হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কোথায় বললাম? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারা যদি প্রশ্ন করা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথমবার কোথায় উত্তোলন করা হয়, কোথায় উত্তোলন করা হয় বলেন তো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কথা বললাম প্রিয় শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপর আমরা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 মার্চ, কত তারিখ বলেছি? 2 মার্চ 1971 সালে আসম আব্দুর রব তিনি কি করেন? বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেছিলেন। তারপরে চলে যাই, কার নেতৃত্বে ছাত্র সমাজ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন? কার নেতৃত্বে বলেন? একটু আগে বললাম 2 মার্চ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসম আব্দুর রব তিনি করেছেন কি? বাংলাদেশের প্রথম পতাকা তিনি উত্তোলন করেছিলেন। তারপরে চলে যাই প্রিয় শিক্ষার্থী, কত সালে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়? 2017 সালের, আমরা তারিখটা আপনাদের বইয়ে দেওয়া নাই তাই আমি দিইনি, তারপর আপনারা একটু শুনে রাখেন। 30 অক্টোবর 2017 সালে ইউনেস্কো কী করেছে বলেন তো? 7ই মার্চের ভাষণকে কি করেছে? বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি প্রদান করেছে এই 7ই মার্চ। তারপরে প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাই, কোন সংস্থা শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্ট, এটা ওয়ার্ল্ড হয়ে গেছে, একটু মিস্টেক হয়ে গেছে বানানটা, আপনারা একটু ঠিক করে নিয়ে, এটা হচ্ছে ওয়ার্ল্ড হবে, এটা ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে? ক নম্বরে ইউনেস্কো, খ নম্বরে ইউএনডিপি, গ নম্বরে ইউনিসেফ, ঘ নম্বরে ইউএনজি। কি নাম বলেন তো? ইউনেস্কো। কি নাম বললাম? ইউনেস্কো শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণকে প্রথমকার যে 40টা প্রশ্ন ওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে আমরা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো কিন্তু প্রথমে রেখেছি, তারপর কিন্তু আস্তে আস্তে আর কি বাদ রয়েছে, আর কি প্রশ্ন দেওয়া যায় আপনাদের ওইভাবে কিন্তু আমি কি করেছি, প্রশ্নকে কি করেছি, সাজিয়ে রেখেছি প্রিয় শিক্ষার্থী। তারপর আমরা চলে যাই, আমরা বলছি বাঙালির ইতিহাসে কোনটিকে কালো রাত্রি নামে পরিচিত? কোনটি বলেন তো? 20 মার্চ, 21 মার্চ, 25 মার্চ, 24 এপ্রিল, কোনটি বলেন? 25 মার্চকে বাংলাদেশের ইতিহাসে কালো রাত্রি হিসেবে বলা হয়, কারণ আমরা জানি, আমরা বলেছি যে এই 25 মার্চকে জাতীয় গণহত্যা দিবস বলা হয়। আর এই 25 মার্চে আমরা কি করেছি দেখেছি বলেন তো? রাউফ ফরমান আলীর নির্দেশে আমরা দেখতে পাই অপারেশন সার্চলাইট চালানো হয়। এই অপারেশন সার্চলাইট চালানো হয় কত তারিখে বললাম? 25 মার্চে। মানে কি আপনাদের যত ধরনের প্রশ্ন আছে আমি আজকের ক্লাসটাতে সব ধরনের প্রশ্ন আপনাদেরকে কি করেছি, তুলে ধরেছি। পারছি কি পারছি না বলেন? আপনারাই বলবেন, আপনারা ক্লাস করলেই বুঝতে পারছেন আপনার জন্য কত ভিটামিন যুক্ত একটা ক্লাস করে রেখেছি আমি। তারপরে আমরা চলে যাই, জিয়াউর রহমান কোন জায়গা থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? কালুরঘাট বেতার কেন্দ্র, খ নম্বরে আগারগাঁও বেতার কেন্দ্র, গ নম্বরে রেসকোর্স ময়দানে, ঘ নম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কোথা থেকে বলেন তো? আমরা জানি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাটের বেতার কেন্দ্রতে 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। কোথায় বললাম? কালুরঘাটের বেতার কেন্দ্র থেকে। কোথায় বললাম? কালুরঘাটের বেতার কেন্দ্র থেকে।
তারপরে চলে যায় প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন করছে বাংলাদেশের ইতিহাসে কোন সরকারের গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল? পাকিস্তান সরকার, আওয়ামী লীগ সরকার, মুজিবনগর সরকার, পূর্ব পাকিস্তান সরকার। কোনটি বলেন তো? মুজিবনগর সরকারের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই যুদ্ধটা পরিচালনা হয়েছে, আর এ কারণেই আমরা দেখতে পাই বাংলাদেশ স্বাধীনতা, বাংলাদেশ জনগণ মুজিবনগর সরকার কি করেছে, বা মুক্তিযুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করেছে, সংগঠিত করেছে। আমরা এ কারণে আমরা দেখতে পাই যে আমাদের বাংলাদেশ স্বাধীনতা অনেকাংশে কী করেছে, আমরা স্বাধীনতা লাভ করেছি। তারপর আমরা বলছি কোন জেলায় শপথ গ্রহণের মাধ্যমে মুজিবনগর সরকারের কার্যক্রম হয়? আমরা তো অনেক কথাই বললাম। আমরা জানি 1971 সালের 10 এপ্রিল আমরা জানি যে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় ভবের পাড়ায়, কোন জেলা বললাম? মেহেরপুর। কি নাম বললাম? মেহেরপুরে আমরা দেখতে পাই 6 সদস্য বিশিষ্ট কি করা হলো, একটা সরকার গঠন করা হয়, যাকে আমরা মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার বলি। তাহলে যদি প্রশ্ন করা হয়েছে কোন জেলায় শপথ গ্রহণের মাধ্যমে মুজিবনগর সরকারের কার্যক্রম এক কথা শুরু হয়, ক নম্বর রয়েছে সাভার, খ নম্বর রয়েছে মেহেরপুর, গ নম্বর রয়েছে কুমিল্লা, ঘ নম্বর রয়েছে গাজীপুর। তাহলে আমাদেরকে কোনটা করতে হবে প্রিয় শিক্ষার্থী? আমাদের জন্য উত্তর নিতে হবে মেহেরপুর। কি নাম বললাম? মেহেরপুর। তারপর আমরা বলতেছি যদি প্রশ্ন করতো এখানে যে মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন, তার নাম, তাহলে কত তারিখ হবে? 17 এপ্রিল। কত তারিখ হবে বললাম? 17 এপ্রিল। তারপর আমরা চলে যাই প্রিয় শিক্ষার্থী, মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 3টি, 4টি, 9টি, 11টি। কয়টি বলেন তো? 3টি কেন হবে না? 3টি কী ছিল বলেন তো? মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারের ফোর্স করা হয়েছিল 3টি ব্রিগেড ফোর্স, যেমন কি এস ফোর্স, এস ফোর্সের প্রধান ছিল শফিউল্লাহ, কে ফোর্সের প্রধান ছিল খালেদ মোশাররফ, জেড ফোর্সের প্রধান ছিল কে? জিয়াউর রহমান। তাহলে আমরা দেখতে পাই কিন্তু প্রশ্ন করেছে কি? প্রশ্ন করেছে মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছে। কয়টি সেক্টরে বললাম বলেন তো? মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছে। বুঝা গেছে প্রিয় শিক্ষার্থী? তারপরে আমরা চলে যাই, মুক্তিযুদ্ধের সময় কয়টি ব্রিগেড আকারের ফোর্স গঠন করা হয়? কয়টি বললাম? একটু আগে কিন্তু বললাম 3টি ব্রিগেড আকারের ফোর্স গঠন করা হয়। এখানে যদি প্রশ্ন করা হতো যে মুক্তিযুদ্ধের সময় আমরা জানি কয়টি সেক্টর ছিল, তাহলে কয়টি হতো বলেন তো? তখন অ্যান্সার করা লাগতো কি 11টি কি ছিল? সেক্টর ছিল। কয়টি সেক্টর ছিল বলেছি? 11টি সেক্টর ছিল। তাহলে মুক্তিযুদ্ধের সময় কয়টি সেক্টর ছিল বলেছি আমরা? 11টি সেক্টর ছিল। আর ব্রিগেড আকারের ফোর্স কয়টি ছিল বললাম? 3টি। কয়টি ছিল? 3টি। প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে আর কোনো প্রশ্ন আমি রাখিনি, সকল ধরনের প্রশ্ন উত্তর করার জন্য চলে আসছি কথাতে 66 নম্বর প্রশ্নে। আর কি 4টা প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ, আমরা একটু দেখে নেব এক ঝলকেই। তারপরে চলে যায় প্রিয় শিক্ষার্থী, মুজিবনগর সরকার প্রশাসনিক কাজ পরিচালনার জন্য কয়টি মন্ত্রণালয় চালু করেছিল? কয়টি বললাম? অপশানে রয়েছে 3টি, 11টি, 12টি, 13টি। আমরা জানি প্রিয় শিক্ষার্থী 3টি কী ছিল বলেন তো? ব্রিগেড আকারের ফোর্স ছিল, ব্রিগেড ফোর্স। তারপর আমরা বলছি 11টি কী ছিল? সেক্টর ছিল। মুক্তিযুদ্ধ সেক্টর কয়টি ছিল? 11টি। মন্ত্রণালয় ছিল কয়টি? 12টি। তাহলে উত্তর কি নিতে হবে? 12টি। বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থী? 12টি। তারপর আমরা চলে যাই, ছাত্ররা কত সালে শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন করে? অপশান 1960, 1962, 1969, 1966। 1966 সালে কী হয়েছে বলেন তো? 6 দফা আন্দোলন হয়েছে। কি দফা? 6 দফা আন্দোলন। 69-এ কী হয়েছে? 69 হয়েছে গণ অভ্যুত্থান।
তারপরে আমরা বলতেছি ৬২ সালে কি হয়েছে, ৬২ সালে হয়েছে শিক্ষা আন্দোলন হয়েছে। ৬২ সালে ১৯৬২ সালে শিক্ষা কমিশনের বিরুদ্ধে ছাত্ররা কি করেছিল, আন্দোলন করেছিল। আর দুইটা প্রশ্ন কি কি রয়েছে এই দুইটা প্রশ্নের ভিতরে, আর এই দুইটা প্রশ্ন আমরা দেখলেই আমাদের আজকের ক্লাস শেষ হবে। এবং দেখবেন আমি আলোচনা করার পর কোন এমসিকিউটা আপনাদের বাদ রেখেছি, কোনো এমসিকিউ বাদ রাখেনি, একেবারে সকল এমসিকিউ আপনাদের দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের বই খুললেই বুঝতে পারবেন এবং ক্লাস করলে বুঝতে পারবেন যে এর বাইরে আর কোনো এমসিকিউ করা সম্ভব নয়। তারপরে প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাই, কত সালে কত হাজার সৈন্য নিয়ে জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করেন বলেন তো? একবারে সহজ প্রশ্ন। ৯৩,০০০ সৈন্য নিয়ে জেনারেল নিয়াজি তৎকালীন রেসকোর্স ময়দানে, কোথায় বললাম, রেসকোর্স ময়দানে জেনারেল নিয়াজি কি করেছিলেন বলেন তো, আত্মসমর্পণ করেছিলেন। কত হাজার সৈন্য নিয়ে, ৯৩,০০০ সৈন্য নিয়ে আমরা দেখেছি যে জেনারেল নিয়াজি কি করেছিলেন, আত্মসমর্পণ করেছিলেন। তারপরে চলে যায় প্রিয় শিক্ষার্থী লাস্ট প্রশ্ন, বাংলাদেশের চূড়ান্ত বিজয় লাভ করে কত তারিখে? ক নম্বরে ২১শে ফেব্রুয়ারি, খ নম্বরে ২৬শে মার্চ, গ নম্বরে ১০ এপ্রিল, ঘ নম্বরে ১৬ই ডিসেম্বর। আমরা চারটা অপশানের কথা মিনিং করব। ২১শে ফেব্রুয়ারি হয়েছে বলা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২১শে ফেব্রুয়ারিকে বলা হয়। তারপর আমরা বলছি ১০ এপ্রিল কি বাংলাদেশের প্রথম মুজিবনগর সরকার গঠন হয়েছে। তারপরে কি বলেছি, তারপরে বলেছি ২৬শে মার্চে কি হয়েছে বলেন তো, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছে, স্বাধীনতা ঘোষণা। তারপরে ১৬ই ডিসেম্বরে বাংলাদেশ কি হয়েছে, চূড়ান্তভাবে বিজয় লাভ করেছে। আর এই ১৬ই ডিসেম্বরকে বলা হয় বিজয় দিবস। কী দিবস বলা হয়, বিজয় দিবস বলা হয় ১৬ই ডিসেম্বরকে। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা প্রশ্ন করেছি কোনটা, বাংলাদেশ চূড়ান্ত বিজয় লাভ করে কত তারিখে? কত তারিখে বললাম, ১৬ই ডিসেম্বর বললাম বাংলাদেশ চূড়ান্ত বিজয় লাভ করেছে। তাহলে প্রিয় শিক্ষার্থী আপনারা বুঝতে পারলেন আপনাদের জন্য আমি শরীফুল স্যার কত কষ্ট করে আপনাদের জন্য যতগুলো প্রশ্ন থাকে সকল প্রশ্নে আমি আপনাদের জন্য করেছি। এক কথা এমসিকিউতে এর বাইরে কোনো প্রশ্ন হবে না। ইউনিক টিচিং মেথডে আপনি পাচ্ছেন এত সুন্দর করে স্লাইডের মাধ্যমে কত প্রকার কিভাবে এমসিকিউ আসবে, সকল প্রকার এমসিকিউ আপনাদের আমি দিয়ে দিলাম। তাহলে আপনারা বুঝতেই পারছেন কেন ইউনিক টিচিং মেথড সেরা, কেন ইউনিক টিচিং মেথড সবচাইতে বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য। আপনারা ক্লাস দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর করে আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে আপনাদের সময় মতো ক্লাসগুলো না হচ্ছে। আরেকটা কথা, আপনারা চ্যাপ্টার ৩ চাচ্ছেন, চ্যাপ্টার ৩ খুব শীঘ্রই চলে আসছে আপনাদের কাছে। চ্যাপ্টার 3কে আমি 4টা ক্লাসে ভাগ করেছি, 2টা থিওরি ক্লাস, একটা এমসিকিউ ক্লাস এবং একটা হচ্ছে সিকিউ ক্লাস। আর চ্যাপ্টার 3তে প্রতি বছর যে 2টা প্রশ্ন আসে, 2টা বা 3টা, এই প্রশ্নগুলো যেন আপনি ভুল না করেন, এই প্রশ্নগুলো যেন আপনি পারেন, সেইভাবে আপনাদের জন্য সাজানো আছে। প্রিয় শিক্ষার্থী আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।